আমরা রিলেশন অফ বেস্ট করেছিলাম অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউশন অফ দ্য কি লোকেশন বা অ্যারোনটিক্যাল ডিস্ট্রিবিউশন অফ লোকেশন। তো ক্লাসিফাই একটা হচ্ছে আমাদের ডেটাবেস সিস্টেম থেকে কমন কোশ্চেন কি যেটা হয় আর রিলেশন অফ অর্গান, ঠিক আছে? যে এই অর্গানের মানে এখানে কি কি হয় ওখানে আমরা প্যাথোলজি করবো একদম পড়া শেষ ইয়ার উইথ প্যাথোলজি, ঠিক আছে? তাহলে ব্রেস্ট রিলেশনে এখন দুটো পার্ট, একটা হচ্ছে কি ইনফ্লামেটরি রিলেশন আর আদার্স। আর আমি যেভাবে স্ট্রাকচার করিয়েছি তখন সব আছে। দ্য স্ট্রাকচার ব্রেস্টের ইউনিটের নাম কি? ইউনিট অফ ব্রেস্ট PDLU বলেছিলাম, দ্যাট ইজ টার্মিনাল ডার্ক লোবুলার ইউনিট, ঠিক আছে? ব্রেস্টের স্ট্রাকচারে হোয়াট আর দ্য টাইপস অফ টিস্যু? 3 পেয়ার্স বলেছিলাম, মনে আছে? কি কি পেয়ার? 3 ধরনের স্ট্রাকচার আছে, কি কি? এপিথেলিয়াম 2 টাইপস, যদি এপিথেলিয়াম বলি কি কি? প্রথমে আমরা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু কি সাবডিভিশন আর লোকেশন ডাক্ট এন্ড লোবিউল, ঠিক আছে? এখন ডাক্ট এন্ড লোবিউল গুলো কি কি থাকবে? এপিথেলিয়াম আর স্ট্রোমা থাকবে। এপিথেলিয়াম আবার দুই রকম, স্ট্রোমা আবার দুই রকম, ক্লিয়ার? তাহলে ডাক্ট এন্ড লোবিউল স্ট্রোমা মানে দিস আর কম্পোজড অফ এপিথেলিয়াম এন্ড স্ট্রোমা। এপিথেলিয়াম যারা কি টাইপ? নাম্বার 1 যে স্ট্রাকচার ছবিটা দেখো আর প্রেজেন্টেশনের ছবিটা বলে রাখতে বললাম। তাহলে এপিথেলিয়াম কি হচ্ছে? ব্যাকটেরিয়াল সেল আর মাইক্রোবিয়াল সেল। আর স্টোমাতে কি কি থাকছে? আর মোবাইল থেকে নামানো হয়েছি, আচ্ছা তাহলে আমরা স্ট্রাকচারের আবার রিপিটেশন করলাম যে হোয়াট আর দ্য এলিমেন্টস, লোকেশন, রিলেশন। আমরা পড়ায় যাই তো দোলা, কারণ আইটেমের বিষয় আছে। তাহলে অ্যাকর্ডিং টু লোকেশন আমরা ডিজিজগুলো পড়ছিলাম যে লোবিউলসে কি হবে, লার্জ ট্র্যাক্টে কি হবে এবং স্ট্রোমাতে কি হবে। স্ট্রোমার রিলেশনগুলো একটু বলো তো একজন। একটা হচ্ছে ইন্ট্রালোবুলার, একটা ইন্টারলোবুলার। Which one is specialized? Intralobular. আর ইন্টার জেনারেলাইজড, ঠিক আছে? তাহলে ইন্ট্রালোবুলার কি কি হবে? রিলেশন উইথ ম্যাডাম দেখ বৃষ্টি জ্বর তুফান বন্যা হোস্টেলের একটু কম আসছে কোথায়? হোস্টেলে কোথায় আসছো? হোস্টেল থেকে কয়জন আসছো? পালিহা ডক্টর দুই জায়গায় নাকি পানি, এটা কিন্তু বাসা বাড়ি থেকে আসবে। আচ্ছা পানি চলছে ওখানে একটু পানি হয় না, পানি আছে পালিহার সামনে পানি চলছে। মানে যে আসছে দিয়ে এই হোস্টেল থেকে কারা আসছো? 5 4 9 2 11 কে আসছে? হোস্টেল থেকে কে আসছে? দুজন সবাই বাসায়? স্যার হোস্টেলের কেবি নেই, মানে ওই হোস্টেলের ডক্টর বলি তো 16 জন ওখানে 17 জন হোস্টেলের সেনাবাহিনী পাঠায় না 16 জন 17 জন আসছে। 16 জন যে কি আছে সবাই আসে। 16 জনের ভিতরে না আমি আসলে কি তোমার গাওনের পানি আমরা তো আসলে পানি বানাই ওদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আপনি দেখছো না সোনাগাজী থেকে মানে কিভাবে স্কেপ করছে, হঠাৎ মানে বেশি পানি যখন আসে তখন কোনো না বৃষ্টিতে পানি বেড়াচ্ছে আর সময় দেওয়া তারপরে ঢাকা শহরে বসে আর রোগী করছে কত কষ্ট। আচ্ছা আসো বলি তাহলে কোথায় ছিলাম আমরা? স্পেশালাইজড কারেন্টিভ টিস্যু থেকে দুই ধরনের টিউমার হয়, কি কি? এফএ এন্ড ফিলার্স। এফএ দেখি এফএ বললে কি কি বলবা? কয়েকটা পয়েন্ট বলো রিলেটিভ টু এফএ। ফাইব্রয়েডিটোমা কি কি বলবা? এই পেট সকল ছবিটা বলছি না আর শুরুতে একদম
আর এই ছবিটা দেখো। আচ্ছা তাহলে আমরা আসি, তাহলে এতে বলে 3-4-5 লাইন হলো, কে বলবা? এখানে কি কি মনে আছে? এজটা কেমন হবে? ওয়েল ডিফাইন্ড। টিউমারটা হবে খুবই ওয়েল ডিফাইন্ড, মোবাইল নাম, হাইলি মোবাইল নাম। আর কি বলবা? কাদের হবে? কম এজে না বেশি এজে? কম এজে মানে আর্লি এজ আর অ্যাডভান্স এজ? আর্লি এজ হবে। আর মোটামুটি ডায়াগনোসিসটা লং থাকে। ইনসিডেন্টাল ফাইন্ডিংস হতে পারে অথবা কেউ 1-2 বছর 3 বছর নিয়ে আসতে পারে। ঠিক আছে? তাহলে দিস আর ফাইন্ডিংস রিলেটিং টু বিনাইন টিউমার। এতে সবচেয়ে মূল মানে মনে রাখতে হবে যেটা মাস্ট রিমেম্বার সেটা হচ্ছে কি মোস্ট কমন বিনাইন টিউমার অফ ব্রেস্ট। ঠিক আছে? এটা ইনভারিয়েবলি তোমরা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হবে। নেক্সট, আচ্ছা আসো, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা পড়েছি। ইনফ্লামেটরি রিলেশন বলছিলাম। হোয়াট আর দ্য ইনফ্লামেটরি রিলেশন লিখতে বলেছিলাম তোমাদের, লিখেছো? আচ্ছা এসে আর পিলার্স এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? একটা যে এসে আর পিলার্স এর কথা বলছিলাম, এখানে দুটোতেই কিন্তু দুটো কম্পোনেন্ট থাকে। কি কি? বোথ এপিথেলিয়াল এন্ড স্ট্রোমা, তাই তো? এখানে মোর প্রলিফারেশন অফ বোথ, মানে বোথ প্রলিফারেশন দুটোতেই থাকছে। বাট এখানে হচ্ছে প্রিডমিনেন্টলি কি থাকবে? Pilaris more stromal proliferation, whereas in case of it's a proliferation of both epithelium and stroma. আচ্ছা দুটো ছবি দেখবা। আচ্ছা এরপরে আসি মানে ইনফ্লামেটরি রিলেশন গুলো কি আছে আমরা আলাদা করে। এখন ইনফ্লামেটরি রিলেশন যদি আমরা টিউমারাস রিলেশন আর ইনফ্লামেটরি রিলেশন রেশিও দেখি, much less. মানে inflammatory relation are rare, but not as we are highly populated country, our predisposing factors are more মানে এখানে খুবই কমন। সো আমাদের দেশে আমি দেখি যে inflammatory relation কম না, অনেক কম। আচ্ছা দোলা পরে যে বলে এসো যে আমি সবাই আসছে না, এই তোমাদের স্যার ম্যাডাম দেখে গেছেন, তোমরা দেরি করেছো না। আচ্ছা ইনফ্লামেটরি রিলেশন মানে কি? অ্যাকিউট মেস্টাইটিস, দেন স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ ল্যাক্টোফেরাস ডাক্ট, ডাক্টেরিয়া, প্যাকিয়াটোসিস এন্ড গ্রানুলোমাটাস মাস্টাইটিস। কতদিন বলেছিলাম এটা? আচ্ছা এখন একটা ব্রেস্টের যদি সেন্টার টু পেরিফেরি দেখি, নিপল, এরিওলা, পেরিয়ারিয়ালার রিজন এন্ড পেরিফেরাল পোরশন, তাই তো? কি কি বলছিলাম? নিপল, এরিওলা, পেরিয়ারিয়ালা। অর্থাৎ এরিওলার নিচের যে পোরশনটা এটা কি বলি? সাব এরিওলা। মানে নিপলের পাশের যে এরিয়াটা ব্লাড সেকশন বলা হচ্ছে এরিওলা, আর এরিওলার নিচে ডাটার লাইন যে ব্রেস্ট টিস্যু এটাকে বলা হচ্ছে সাব এরিওলার রিজন। আচ্ছা এই ইয়েটার পাশে একটা ছবি তোমরা একটা ছবি এঁকে নিতে পারো, সেন্টার টু পেরিফেরি ব্রেস্টের একটা ছবি এঁকে। তাহলে একসাথে তোমাদের আরো কিছু লোকেশন সহ পড়া হয়ে যাবে। আচ্ছা এখন আসি অ্যাকিউট মেস্টাইটিস। তাদের হয় ইউজুয়ালি ল্যাকটেটিং, ঠিক আছে, ডিউ টু ক্র্যাকিং অর বাইটিং। নতুন মা হলে এটা খুবই কষ্ট, একটা বাচ্চাকে খাওয়াতে হয় আর মানে অনেক দাঁতগুলো ওপেন করতে থাকে, তো ব্রেস্টের যেমন একটা মানে ডেভেলপমেন্টাল একটা চেঞ্জ হয়। আর মানে এত টাইম অনেকগুলো দাঁত ওপেন করার কারণে স্কিনটা অনেক ক্র্যাকিং হয়ে যায়, খুবই পেইনফুল একটা কন্ডিশন। তো এই ক্র্যাকিং অ্যাসোসিয়েটেড উইথ বাচ্চাও খাওয়ার জন্য কি করে? গাম বাইট করে, তারপর সুস্থ থাকে না। তো এই যে ক্র্যাকিং ইন গাম বাইট, এই দুটা মিলে আসলে আলটিমেটলি কি করছে? অনেক মানে ভালনারেবল টু ইনফেকশন। একে তো ক্র্যাকিং এর পেইন, আবার হচ্ছে গাম বাইট, সব মিলিয়ে মোর প্রন টু ইনফেকশন। এইসব মানে এই যে কোনো সারফেস এরিয়া যদি ব্লিচ থাকে, কমনলি কোন অর্গানিজম দিয়ে হয় ইনফেকশন গুলো? স্টাফাইলো। ভেরি গুড, স্টাফাইলো এন্ড দেয়ার ইজ স্টেরিপ্রো হতে পারে। তাহলে এই যে মানে আর্লি ল্যাকটেটিং মাদারদের যে ইনফেকশনটা হয় সেটা হচ্ছে কি অ্যাকিউট মেস্টাইটিস ডিউ টু ক্র্যাকিং এন্ড বাইটিং বাই গাম এন্ড এক্সপোজার অফ দ্য অর্গানিজম, ঠিক আছে?
এটা খুবই পেইনফুল এবং সিক্রেশন হতে পারে, লাভ হতে পারে, পেইন ফিভার অ্যাসোসিয়েটেড ফিচার্স গুলো থাকবে। আচ্ছা, তাহলে এটা প্যাথোলজি কি রিলেটেড টু লোকেশন নিপল, ট্র্যাকিংটা তো নিপিলেই হয়, তাই না? তাহলে এই জন্যই বলছিলাম যে ছবিটা আমাদের যে মানে লোকেশনটা, এটা প্যাথোলজিটা নিপলে শুরু হচ্ছে। তারপরে ব্রেস্ট যেহেতু একটা মানে যখন যদি স্টাফাইলে হয় তখন একরকম লোকাল মানে যেটা লোকালাইজ করবে, যেটা স্প্রেডিং করবে, বাট মোর স্টার্টিং তো হচ্ছে নিপল। ঠিক আছে, এরপরে আসি আমরা স্পমাসমেটাপ্লাসিয়া অফ ল্যাক্টিফেরাস ট্র্যাক্ট। ঠিক আছে, আচ্ছা এই এটা তো কতদিন তোমাদের অ্যানাটমিতে বলেছি যে অ্যানাদার মিডোপিডিয়াল জাংশন, তাই তো? তো এখানে কি হবে, এইটাও হচ্ছে মোরটন। কেন এখানে কি হতে পারে, স্কমাস মেটাপ্লাসিয়া। ঠিক আছে, এটার কয়েকটা নাম আছে, যেহেতু এটা লোকেশনটা বলেছি, এটা 2 নম্বরে, তার মানে এটা লোকেশনটা কই বলো তো? অ্যারিওলা, সাব অ্যারিওলা, মানে বিহাইন্ড দ্য অ্যারিওলা, দ্যাট ইজ সাব অ্যারিওলার নাম বলে। ডাক্টগুলো তো সাব অ্যারিওলাতে থাকবে, তাই না? লিপিলে ওপেন করে একটা সাইনাসে এসে, সো ডাক্টের লোকেশনটা কোথায়, মানে লার্জ ডাক্টগুলো অ্যারিওলা, সাব অ্যারিওলার রিজনে। তো এই যে ডাক্টেকটেশিয়া বা ডাক্ট যে ব্লক হয়ে যায়, আমরা কোথায় বলছি ডাক্টেকটেশিয়া, স্কমাস মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া শুরু হয়ে নিপল থেকে শুরু হয়ে তো জাস্ট এক্সটেন্ড করছে লার্জ ডাক্টে। তো লোকেশন ইজ কি, সাব অ্যারিওলা। এখানে নামটা কি হচ্ছে, সাব অ্যারিওলা নাম। ঠিক আছে, এটার অ্যানাদার নেম হচ্ছে কি, জুস্টা ডিজিজ, ZUSTA। আচ্ছা, তারপরে হচ্ছে এটা মানে অন্য নামগুলো মানে স্কমাস মেটাপ্লাসিয়া অথবা অ্যানাদার নেম জানতে চাই। এটা আচ্ছা, অ্যাকিউট মেস্টাইটিস যখন, তখন কি পাবো যদি আমরা এফআরএসি করি? মোস্টলি অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল, মোস্টলি অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেল। স্কমাস মেটাপ্লাসিয়া সাব অ্যারিওলার রিজনে হচ্ছে, আর এটা অলসো রিলেটেড টু স্মোকিং, স্মোকিং এর সাথে রিলেটেড আছে। ঠিক আছে, মানে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা স্মোকিং এটা কি করে, যে কোনো জায়গায় স্কমাস মেটাপ্লাসিয়াকে এগ্রাভেট করে, ওর ভাঙাড় করে। সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টরস, এবং পেশেন্টে মানে লাম্প নিয়ে আসবে, সাব অ্যারিওলার লাম্প নিয়ে। আর এখানে প্যাথোলজিটা যেহেতু কি স্কমাস মেটাপ্লাসিয়া হচ্ছে, স্কমাস যেখানে হয়, যেখানে যায়, নেচারটা কি শেডিং হয়, তো ওটা খুবই মানে ইয়ে একটা সেল, ডিজেনারেটিং একটা সেল, তাই তো? তো উইথ টাইম 3 থেকে 7 দিন স্কমাসের বেশি থাকবে না। এখন এটা যখন শেডিং হচ্ছে, ওর কম্পোনেন্টটা কি, ওর সাইটোপ্লাজম কি থাকে, ক্যারাটিন থাকে। তো এখানে ক্যারাটিন কি হচ্ছে, এই যে পেরিডাক্টাল এরিয়াতে ক্যারাটিন এনফ্যাক্টমেন্ট হচ্ছে, ক্যারাটিন জমে যাচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে। এটা একটা ফরেন বডির মতো কাজ করে। তো এটাকে ইয়ে করে সেন্টার করে কি করবে, অ্যাকুমুলেশন অফ ইনফ্লামেটরি সেল এন্ড মে ফর্মে গ্রানুলোজ। ঠিক আছে, তাহলে এখানেও একটা কি হতে পারে, ক্রনিক একটা গ্রানুলোমাটাস, একটা ইনফ্লামেশন মে অকার। ঠিক আছে, তাহলে আমরা একটা বললাম নিপল থেকে, এরপরে জুস্টা ডিজিজ বা স্কমাস মেটাপ্লাসিয়া হচ্ছে কোথায়, সাব অ্যারিওলার লাম্প। এরপরে হচ্ছে ডাক্টেকটেশিয়া, ডাক্টেকটেশিয়া আরো পেরিফেরাল রিজন, দ্যাট ইজ পেরি অ্যারিওলার লাম্প। এই পেশেন্ট কোথায় নিয়ে আসবে, পেরি অ্যারিওলার লাম্প উইথ নিপল ডিসচার্জ। ঠিক আছে, অ্যারিওলার লাম্প উইথ নিপল ডিসচার্জ। ঠিক আছে, আচ্ছা এখানেও কি নিপল সিক্রেশন, এখানে নিপল সিক্রেশনটা পাবে মোর। আর এটা একটা ইনফরমেটিভ রিলেশন, এবং আমরা নিপল ডিসচার্জ যদি থাকে, নিপল ডিসচার্জ সাইটোলজি হয়, অথবা যদি লাম্প থাকে পেরিঅ্যারিওলার মানে লাম্প সাইটোলজি বা এফএনএসি করা হয়, কি পাওয়া যাবে এখানে, এখানে ইনফ্লামেটরি সেল, ফোমি, হিস্টিওসাইটস, প্লাজমা সেল এগুলো বেশি থাকে। বাট এখানে কিন্তু স্কমাস সেল, কেরাটিন আমরা পাবো না, যেটা আমরা এখানে পাবো। এখানেও কি হতে পারে, গ্রানুলোমা মে ফর্ম। ঠিক আছে, যখন একটা ইনফ্লামেশন ক্রনিক হয়ে যায়, গ্রানুলোমা মে ফর্ম। ফ্যাট নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিসটা কি ধরনের লেশন,
এটা মোটে এটা এটা সাইড হতে পারে। আর যেহেতু ফ্যাট নেক্রোসিস দেখে আমরা বুঝতে পারছি কি এটা কোথায় হচ্ছে এখানে জেনারেলাইজড কানেক্টিভ টিস্যু। এটা তো হচ্ছে তার মানে কি ইন্টার লোবুলার কানেক্টিভ টিস্যু অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য মানে সেন্টার থেকে আরো দূরে। তো এটা কি করে পেশেন্ট এই লাম্পটা একটু ইনডিফাইন্ড লাম্প, হ্যাঁ, এবং এই ফ্যাট নেক্রোসিসটা প্রেজেন্ট হয় ইউজুয়ালি প্রেগন্যান্সিতে। তো এই যে ইনডিফাইন্ড একটা লাম্প এবং এজ এই দুটো কি করছে মিসগাইড অর মিমিক ম্যালিগন্যান্সি। ঠিক আছে, এই ফ্যাট নেক্রোসিসটা মানে এই এক্সক্লুড করার জন্য এটা একটা ইম্পর্টেন্ট কজ, কারণ আসলে কি এটা ম্যালিগন্যান্সি অর ফ্যাট নেক্রোসিস। আর যেহেতু একটা নেক্রোসিস এটা আবার কি দিবে ম্যামোগ্রাফিতেও নেক্রোসিস কি হয় বলতো ক্লাসিফিকেশন হবে, তাই তো? এখন ম্যামোগ্রাফিটা কি করে মানে শর্ট লাইন পড়বো যে ম্যামোগ্রাফিতে যে জিনিসগুলো দেখা হয় সেটা তার মধ্যে একটা হচ্ছে ডেন্সিটি একটা ক্লাসিফিকেশন। তো এটা ক্লাসিফিকেশন দিচ্ছেন, তো এটা একটা ম্যামোগ্রাফিক্যালিও একটা সাসপিশিয়াস লেশন হিসেবে আসতে পারে। তো ইট মাস্ট বি এক্সক্লুডেড। আর এখানে প্রিডিসপোজিং কি থাকে ট্রমার একটা হিস্ট্রি থাকতে পারে, ট্রমার কোনো হিস্ট্রি থাকতে পারে, কোনো পড়ে গিয়েছে কিছু মানে চাপ খেয়েছে, ট্রমার একটা হিস্ট্রি থাকে। আচ্ছা, আর হিস্টোপ্যাথোলজিতে আমরা আদার মানে অন্যান্য জায়গায় বডিতে ফ্যাট নেক্রোসিসের যে টেস্টগুলো পাওয়া যায় একটা হচ্ছে কি ফ্যাট নেক্রোসিস মানে কি ফ্যাটি টিস্যু থাকবে বা কি এনএপ্লেটেড মানে সেলগুলো থাকবে কি এনএপ্লেটেড দ্যাট ইজ ডেড, নিউক্লিয়াস থাকবে না ফ্যাটি টিস্যু, এনএপ্লেটেড ফ্যাটি টিস্যু সামনে অ্যাকম্পানিং উইথ ইনফ্লামেটরি সেল এন্ড ক্যালসিফিকেশন। আচ্ছা, এরপর রইল গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস। গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস একটা ভাস্ট এন্টিটি, আর অলরেডি আমরা পড়ে আসছি কিসে আছে ডাক্তার এসিশন হতে পারে, তারপরে স্কোমাসিলেটার রাশিয়া হতে পারে। এছাড়া গ্রানুলোমা কমন কজ কি কি পারে বলতো? টিবি সার্কোইডোসিস। গ্রানুলোমা কমন কজ মানে কি টিউবারকুলোসিস এন্ড সার্কোইডোসিস। এখানে পলিঅ্যাঞ্জাইটিস এই তিনটা কজ এখানে মানে মে অকার। তাহলে গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস যখনই ডায়াগনোসিস হবে এখানে আবার আলাদা ক্রাইটেরিয়া এই জন্যই দেওয়া হয়েছে যে কজগুলো আইডেন্টিফাই করতে হবে, আলাদা করতে হবে এবং মাস্ট এক্সক্লুড টিবি অর সার্কোইডোসিস। কারণ এগুলো ট্রিটমেন্টটা ভ্যারি করবে, বিশেষ করে টিউবারকুলোসিস স্পেসিফিক ট্রিটমেন্ট না করলে এটা ভালো হবে না। ঠিক আছে, যদিও বেস্ট কমন বাট নাও এডেজ পাওয়া যাচ্ছে গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস অনেক পাওয়া যায়, তার মাঝে টিউবারকুলার ম্যাস্টাইটিসও বেশ পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিসে আমরা কি পেলাম? অনেকগুলো কজ পেলাম, যে ক্রনিক ম্যাস্টাইটিসের কজগুলো হতে পারে, আর এছাড়া পলিঅ্যাঞ্জাইটিস, সার্কোইডোসিস এন্ড টিউবারকুলোসিস শুড এক্সক্লুড। ঠিক আছে, আচ্ছা এই যে এক্সক্লুড করবা কিভাবে করবা? মানে এই যে এর আগে গ্রানুলোমাটাস যে ইনফরমেশনগুলো পেলাম এটাও পেলাম, মানে সাইটোপ্যাথোলজিতে তো অলমোস্ট একই, যে ক্রনিক নিচে একটা ইনফ্লামেটরি সেল থাকবে আর ক্রনিক ইনফ্লামেটরি সেল প্রিডমিনেন্ট থাকতে পারে, সাথে গ্রানুলোমা ফর্মেশন আছে, কোথাও নেক্রোসিস কোনটা করা যাবে কোনটা নেক্রোসিস নাই। কিন্তু নেক্রোসিস আছে আর না এটা দিয়ে কিন্তু কনফার্ম বলা যাবে না যে আপনার টিবি নাই, এটাকে এনশিওর করতে হবে। তাহলে একটা গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস রিপোর্ট আসলো যেটা ডাক্তার ক্রিশিয়া বা স্কোমাসিলেটার ম্যাশে বোঝা যাচ্ছে, যেমন ডাক্তার ক্রিশিয়াটা কিসে আসবে ইউএসসিতে ডাক্তার ক্রিশিয়াটা বলে দিবে তোমাকে। তারপর হচ্ছে ইয়েটা স্কোমাসিলেটার ম্যাশেটার মোরালেস কেরাটিন পারি এন্ড আদার্স ফিচার থাকবে, লোকেশন সাবেরিয়ালার লাভ হলে হ্যাঁ একটু ক্লোজ থাকে, বাট কনফার্ম করার জন্য যে ইজ ইট টিউবারকুলোসিস অর নট। কারণ এই যে জায়গাগুলো এতক্ষণ যেগুলো গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস করে সবগুলোতেই ইউজুয়ালি কি দেওয়া হয় অ্যান্টিবায়োটিক, এবং ভালো না হলে লং টার্ম একটা অ্যান্টিবায়োটিক দেয় এবং স্টেরয়েড দিচ্ছে ইভেন ইন কেস অফ সার্কোইডোসিস। বাট কোনো মানে সবকিছুই আসলে ভালো হবে কোনটা ভালো হবে না যদি কনফার্মেশন করতে হবে, কি টেস্ট করতে হবে যে ভালো হচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছি পেশেন্টকে, মানে একটা এগুলো তো অনেক সময় অ্যাক্সেস এবং সাইনাস ট্র্যাক্ট ফিস্টুলা এগুলো নিয়ে আসে, তখন মানে পেশেন্ট নিয়ে একটা হরিবল অবস্থা, রুগী ব্রেন পড়ছে এমন এমন আছে 2 মাস 3 মাস, আবার ভালো হয়ে গেছে আবার 6 মাস পরে আবার হচ্ছে একটা অ্যাক্সেস নেই, তখন মানে হোয়াট টু ডু, মানে কনফার্ম করবা কি টেস্ট করে কি করতে হবে বলো? জানো তো
পিসিআর করবা, জিন এক্সপার্ট করবা, ঠিক আছে? পিসিআর জিন এক্সপার্ট। আচ্ছা, এই জিন এক্সপার্ট করবা কি কি জিনিস? স্যাম্পল কি হবে? একটা হচ্ছে আমরা ডিসচার্জ করতে পারি, আর হচ্ছে টিস্যু করা। দুইটা থেকেই জিন এক্সপার্ট করা যাবে। যদি আমরা কেন বলছি ইনভ্যালিডলি আমরা এই জিনিসগুলো ফেস করছি, বাট পেশেন্ট ইজ সাফারিং মাচ মোর। হ্যাঁ, কারণ জিন এক্সপার্টটা কিন্তু খুব রিসেন্টলি হচ্ছে। ইভেন মানে সবাই আমরা জানিও না, ডক্টররাও অনেক সময় অ্যাডভাইস করছেন, কিন্তু হয়তো পেশেন্ট মানে সময় বা অন্যান্য বিষয়ের কারণে পেশেন্ট প্রপারলি আর বা অ্যাটেন্ডেন্স হচ্ছে, কারণ সিলিংটা করে দেবে যে এভাবে যাবেন, আপনার এই টেস্টটা হবে, কিছু জানা, ঠিক আছে? তো এই জেনারেশনকে ক্লিয়ারলি জানতে হবে। জিন এক্সপার্ট যখন করবেন পরিষ্কার মানে আইডিয়া থাকতে হবে যে জিন এক্সপার্টের যখন আমরা স্যাম্পলটা সিক্রেশন হবে বা অ্যাসপিরেশন হবে, ফ্রেশ স্যাম্পল দিব উইদাউট এনি ফিক্সেটিভ অর প্রিজারভেটিভ, ঠিক আছে? এখানে কিছু লাগবে না। আমাদের সাইটোলজি কি ইউজ করি, অ্যালকোহল ইউজ করি, বাট এখানে কিছু লাগবে না জিন এক্সপার্টের জন্য। আর যদি টিস্যু দেই, টিস্যুটা নরমাল স্যালাইন দিতে হবে, এখানে ফরমালিন না। ক্লিয়ার? আচ্ছা, কারণ গুড রেজাল্ট পাইতে হলে তোমাকে জানতে হবে, তোমাকে আর্লি পাঠাইতে হবে। আবার আরেকটা বিষয়, এই টেস্টগুলো কোথায় হয়? এখানে তো আছে সবাই বাংলাদেশে আছে, মানে তো আমরা বাংলাদেশের রেফারেন্স ল্যাবগুলো যদি দেখি, এটা বেটার হয় বা অ্যাভেলেবল হচ্ছে আইসিডিডিআরবি ভুটান বাংলাদেশ। আইসিডিডিআরবি হচ্ছে ইউজুয়ালি এদের মানে ওয়ার্কিং টাইম হচ্ছে আপ টু 8 PM। এখন তুমি রাতে পাঠালে একটা রুগীকে স্যাম্পলটা আনা হইলো কোনো ল্যাব থেকে, অনেক সময় ওরা কি করে, ধরো এখানে হবে টেস্টটা বলে রিসিভ করে স্যাম্পলও করে, কিন্তু আসলে এই স্যাম্পলটা কবে যাবে? পরের দিন যাবে। তার মানে কি এটা মানে ইয়েটা ইন্টারপ্রিটেশনটা অ্যাকুরেট হওয়ার কি হয়ে যাবে, চান্স অনেক কমে যাবে। তাহলে এই যে টাইমিং গুলো একটা ইম্পর্টেন্ট, যে আপনি যাবেন একটু দুটা কথা বললেন না, মানুষের উপকার হয়। আর একটা মানুষের মানে তুমি শুধু দোকান থেকে বসে নাই যে দিবেন থেকে আসতে দুটা কথা বলে আমাদের ভিতরে আপনি চলে যান, মানে পেশেন্টের যদি লাভ হয় এটা কি, এটা তো লং স্ট্যান্ডিং মনে হবে 10 মিনিট বেশি সময় লাগবে, 5 মিনিট বেশি সময় লাগবে, বাট এই পেশেন্টটা কিন্তু রিকারেন্স থেকে বেঁচে গেল। কারণ ও দেখা গেল হ্যাঁ টেস্ট করলো, বুঝলো না, আগের দিনের স্যাম্পল পরের দিন গেল, রেজাল্ট ঠিক আসলো না, তারপরে ও টেস্ট করলো ঠিকই, ওর রেজাল্টটা পজিটিভ আসলো না, পজিটিভ হওয়ার সত্ত্বেও তখন কি হবে, পেশেন্ট আবার ওই নন স্পেসিফিক ট্রিটমেন্ট পাচ্ছে, ঠিক আছে? আবার 6 মাস পরে আবার একটা সিস্টেম আসছে, মানে কনসার্ন রিলেটেড টু আওয়ার্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ম্যাস্টাইটিসের একটা আউটলাইন করলাম, আর তোমাদেরকে একটু বেশি ফোকাস করলাম কোথায় এসে গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস আমরা অনেক পাচ্ছি, যখনই পাবো পেশেন্টকে একটু সময় দিয়ে টেস্টগুলোকে কোথায় কোন টাইম করবে, কিভাবে করবে একটু আউটলাইন, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট আসি। আচ্ছা, আমরা লেশনগুলো যেমন এর আগে স্ট্রাকচারাল করেছি অ্যাকর্ডিং টু অ্যানাটমি, এখন হচ্ছে কি হোয়াট আর দ্য এপিথেলিয়াল লেশন, এটা আলাদা করে আসে এবং ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অনুযায়ী, অর্থাৎ এপিথেলিয়াল লেশনগুলো ক্লাসিফিকেশনটা রবিনসনের আছে যে নন প্রলিফারেটিভ এন্ড প্রলিফারেটিভ। নন প্রলিফারেটিভ দ্যাট ইজ কি চান্স অফ মেলিগনেন্সি মাচ মোর লেস, আর যখন প্রলিফারেটিভ এগেইন ক্লাসিফাইড ইনটু টু টাইপস, একটা হচ্ছে উইথ অ্যাটিপিয়া আর একটা উইদাউট অ্যাটিপিয়া। তাহলে আগে আসবে উইদাউট অ্যাটিপিয়া, তাহলে চান্স অফ মেলিগনেন্সি অনুযায়ী একটা হচ্ছে কি নন প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ উইদাউট অ্যাটিপিয়া, আর একটা হচ্ছে প্রলিফারেটিভ উইথ অ্যাটিপিয়া, ঠিক আছে? ক্লিয়ার? আমব্রেলা টার্মগুলো মনে রাখতে হবে। কি কি এপিথেলিয়াল লেশন যদি বলি, নন প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ উইদাউট অ্যাটিপিয়া, উইথ অ্যাটিপিয়া। ক্লিয়ার? এখন দেখো যে নন প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ কিগুলা, এখানে এই যে সিস্ট, একটেশিয়া, অ্যাপোক্রাইন চেঞ্জ, মোস্টলি রিলেটেড টু কি ইনফ্লামেটরি লেশন, ঠিক আছে? আর কিছু লেশন আছে যেগুলো আমরা টিউমারাস লেশন আছে। টিউমারাস লেশনের মধ্যে কি আছে এখানে মাইল্ড হাইপারপ্লাসিয়া, অ্যাডেনোসিস, ফাইব্রোডেনোমা উইদাউট কমপ্লেক্স ফিচার, ঠিক আছে? অর্থাৎ এখানে কিছু ইনফ্লামেটরি লেশন অ্যাকম্পানিড উইথ সাম এফসিডি এন্ড এফএ, ঠিক আছে? এফসিডি কি কি পেলাম? মাইল্ড হাইপারপ্লাসিয়া, সিস্ট, অ্যাডেনোসিস, এগুলো এফসিডি ফিচার না? মনে আছে এফসিডি ফিচার? এটা ক্লাসে আসবে কিন্তু। আচ্ছা, এখন আসি
তাহলে নন প্রলিফারেটিভ কি কি আছে বলো? আমি যেটা মনে রাখি এখানে ডাক্টেকটেসিয়া আছে, এফসিসি আছে আর এফএ আছে উইদাউট কমপ্লেক্স ফিচার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এফসিসির মাঝে কি কি থাকে এর আগের দিন বলেছিলাম, 3টা কম্পোনেন্ট, অ্যাডিনোসিস, হাইপারপ্লাসিয়া, সিস্ট। আর এখানে হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে বলছে কি মাইল্ড, কারণ এটা আমরা বলছি একদম নন প্রলিফারেটিভ। এখানে মানে এটা হইলে এটা জানাটা ইম্পর্টেন্ট কেন, এই কোশ্চেনটা এখন ইম্পর্টেন্ট এই জন্য, এবং ভাইবা বা রিটেন এই জন্যই আসে যে তুমি স্ট্রাকচারাল জানার পরও তোমাকে এইভাবে জানতে হবে, কারণ উই আর কনসার্ন, পেশেন্টের মাস মোর কনসার্ন। পেশেন্ট কিছু না হলেও, কালকে একটা পেশেন্ট আসছে ফর নিপল ডিসচার্জ, আমি যখন এটা কালেক্ট করতে গেলাম বললাম যে বাবা কিছু বের হয়, আপনি বের করার ট্রাই করেন দেখি। আমি আমার অ্যাটেন্ডেন্ট পেশেন্ট নো ডিসচার্জ, ঠিক আছে? তো উনি কেন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম তার কাছে শুনছে যে নিপল ডিসচার্জ হয়েছিল, তার পূজার মতো বের দিচ্ছে। তখন উনি একটু চেপে দেখছে ওনার কি জানি একটু বের দিচ্ছে। এখন উনি একবার দেখছে, হয়তো বা দেখেন এবার দেখছে, ওই জন্য উনি ডক্টর পর্যন্ত এসছে, এরপর টেস্টের জন্য আসছে। তো আমি জানি না ডক্টর কি কনসালটেশন বা কতটুকু ওখানে হয়েছে, কিন্তু পেশেন্ট কিন্তু অলমোস্ট নর্মাল, কিছু নাই। তো আমি তার ইউএসজি রিপোর্টটাও দেখলাম, দেখে বলছি বাবা আপনার কাছে কিছু নাই, আপনার এখন কিছু পাচ্ছি না, আপনার রিপোর্টেও পুরো লাভ চাকা এর সাথে কিছু নাই, আপনি মানে কেন এসছেন, টেনশন করছেন? উনি লাভ দিয়ে এসে বলছেন যে আমি এই 2টা কথা শোনার জন্য আসছি। বলছেন আমার কিছু নাই, মানে উনি এত করে বলছেন যদি দেশের বাইরেও থাকে ওখানেও চেক আপ হয়, কিন্তু যে কেউ বলছে আমাদের দেশে কিন্তু ভাষা বুঝেন না, ডেমোগ্রাফি নর্মাল আসছে রিটার্ন কোনো ওখানে রেখে রেখেই করেন, পরপর চেপে চেপে নিজের একটা এক্সরে করে, ডেমোগ্রাফি চেপে চেপে এক্সরে করা খুব পেইনফুল, একটু পেইনফুল। তো মানে এত কিছু করে নিয়ে আবার আপনি হাসপাতালে কেন আসছে, বাংলা ভাষা একটু শোনার জন্য, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আমাদের এই যে নন প্রলিফারেটিভ, এটা যদি তুমি পেশেন্টকে বলতে পারো যে আপনার যেটা আছে এটা নিয়ে আপনার ওরেট হওয়ার কিছু নাই। আবার যখন প্রলিফারেটিভ উইদাউট এটিপিয়া হবে বা উইথ এটিপিয়া হবে তখন আমাদের কথা বলার স্টাইল কেমন হবে, এর জন্য হচ্ছে এই ক্লাসিফিকেশনটা, ঠিক আছে? যে পেশেন্টকে আমি কখন 6 মাস পরে আসতে বলবো, কখন বলবো যে কিছু না দেখলে আপনার বাসায় দরকার নেই, আপনি বাসায় সেলফ টেস্ট করবেন, সেলফ টেস্ট, ঠিক আছে? আর যেমন নন প্রলিফারেটিভ কি বলবো, যদি ব্যথা না হয়, চাকা না হয়, আপনি মাঝে মাঝে ব্রেস্ট টেস্ট করবেন গোসলের সময়। শিখাই দিতে হবে কি ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ, যে ঘুরিয়ে আপনি এখানে 12 o'clock শুরু করলেন, ঘুরে পুরো ব্রেস্টটা গোসলের সময় বোথ ব্রেস্ট চেক করবেন উইথ কি এক্সিলা, ব্যাস কাউন্সিলিং শেষ, পেশেন্টও কি কাম এন্ড কোয়াইট, বারবার ঘুরবে না, 3 জায়গায় আটাশোনা করবে না, ঠিক আছে? আচ্ছা, আর যেটা যেমন ফাইব্রোনোমা যদি সাইজ বড় হয়, সিগনিফিকেন্ট হয়, সার্জারি করা হলে হ্যাঁ করা হয়েছে আপনার, আর মানে ঠিক আফটার ট্রিটমেন্ট ডিফারেন্স বড় আছে, ট্রিটমেন্ট করা হয়েছে, অ্যাসপিরেশন করার ফ্লুইড নাই, সো আপনি কাম এন্ড কোয়াইট থাকেন, ঠিক আছে? এখন উইদাউট অ্যানিমিয়া এখানে সাম চান্স অফ ম্যালিগনেন্সি বাট খুবই কম, 2.5% মতো বলছে। তাইলে এখানে কি কি আছে, আবারও দেখো একই জিনিস আছে, ফাইব্রোনোমা আছে, এফসিডি আছে, আর সাথে কি আছে প্যাপিলোমা অ্যাড হয়েছে। প্রথমে অ্যাড হয়েছিল ডাক্টেকটেসিয়া, এখানে অ্যাড আছে প্যাপিলোমা, ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু দেখো এফসিসি আর এফএ, অর্থাৎ ওখানে ছিল মাইল্ড, এখানে মডারেট আর ফ্লোরিড হাইপারপ্লাসিয়া, ওখানে অনলি অ্যাডিনোসিস, এখানে স্ক্লেরোজিং অ্যাডিনোসিস এবং কমপ্লেক্স স্ক্লেরোজিং লেশন, ঠিক আছে? এই তিনটেই কিন্তু এফসিসির সাথে, এক্সট্রা কি আসছে প্যাপিলোমা, ঠিক আছে? আর ফাইব্রোনোমা আর এফসিসি ফিচারগুলো কমন, ঠিক আছে? তাহলে এটা কি জিনিস, প্রলিফারেটিভ ব্রেস্ট লেশন। তাহলে এখানে আমরা পেশেন্টকে কি বলবো, সাইজ বাড়ে কিনা, যদি আপনার সাইজ মানে হচ্ছে অন টাইম ট্রিটমেন্ট লাগবে, যেটা সার্জারি হলো, যেমন তার ইয়ে ছিল এফসিসির ফিচারটা তো এখানে মোর প্রলিফারেটিভ, তো এখানে সার্জারি করবে, এফেরও সার্জারি হইলো, যদি রিকার না করে নট টু বি টেস্ট সো মাচ, ঠিক আছে? প্যাপিলোমা হলে এটা সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু এইটি করতে গেলে বাসায় কথা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট আসি, লেসনগুলো করতে পারছো, বুঝতে পারছো? মুখস্থ করলে কিন্তু এত পয়েন্ট মনে থাকবে না, বাট একটু যদি মাথায় রাখো, যেমন এখানে আন্ডারলাইন কি প্যাপিলোমা, ওখানে আন্ডারলাইন করবা ডাক্টেকটেসিয়াটা, আর 2 জায়গায় মনে রাখবা কি এফসিসি আর এফএ, বাট ওখানে সিম্পল এফসিসি এফএ, এখানে একটু মোর কমপ্লেক্স এফএ আর এফসিসি।
আর যারা এখানে বুঝতে পারো নাই তাদের এই পড়া করতে আবার 6 ঘন্টা লাগবে। আচ্ছা, এখন আসি আমরা proliferative breast disease with atypia। ঠিক আছে, কি আছে এখানে? অ্যাটিপিক্যাল, মানে এখানে ডাক্তার লোবেল রিলেটেড, বাট দুইটাই কি অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া। মানে এখানে শুধু আর কি মানে মডারেট বা ফ্লুইড যে হাইপারপ্লাসিয়া বেশি তা না, হাইপারপ্লাসিয়া উইথ কি অ্যাটিপিয়া। অ্যাটিপিয়া কোথায় থাকে বলতো? এই যে এই অ্যাটিপিয়াটা মানে কি অ্যাটিপিয়া, মানে কি দেখে বুঝবো যে অ্যাটিপিয়া? ওর সেলগুলো ইন্ডিভিজুয়াল সেল ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? অ্যাটিপিয়ার ফিচার কি কি বলো? তিনটা ফিচার বলো। এফিসিয়েন্সি রেশিও, আর বলো অ্যাটিপিয়ার ফিচার কি কি? দুই চারটা বলতে হবে। নিউক্লিয়াসটা কেমন হবে? লার্জ, হাইপারক্রোমাটিক, কবিতার মতো বলতে হবে, লাইন্সের মতো জানতে হবে। ঠিক আছে, তাহলে লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লি, অল্টার্ড এলসি রেশিও, আর কি মাইটোসিস থাকতে পারে। ঠিক আছে, ভিজার সেল থাকতে পারে, জায়ান্ট সেল থাকতে পারে। দিস আর ফিচারস অফ কি অ্যানাপ্লাসিয়া আর অ্যাটিপিয়া। ঠিক আছে, এইটা কোথায় মানে ইনফরমেশন পাবে? ডক্টর তো লাম্প দেখি বললো, আমরা সহজে পাঠিয়ে দেবো, সেখানেও বলে দিতে হবে এই লিখাই লাম্প। আর এই যে অ্যাটিপিয়া আছে বা নাই, অর্থাৎ এটা কি নন প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ উইদাউট অ্যাটিপিয়া বা উইথ অ্যাটিপিয়া, এই ইনফরমেশনটা প্রাইমারিলি করতে হবে এফএনএস। ঠিক আছে, আর আমাদের অতটুকু চলে গেছে, বাট ওয়েন স্টার্টিং মানে ফ্রম অ্যাটিপিয়া থেকে আরো যখন অ্যাডভান্স লেশন হয়ে গেল, নোন অ্যাজ কার্সিনোমা ইন সিটু। দিস আর lobular carcinoma in situ and ductal carcinoma in situ। ওই যেটু স্ট্রাকচার যদি আমরা মনে রাখি, ডাক্তার লোবিল, আমাদের এই পড়াগুলো সহজ হবে। আমরা এপিথেলিয়াল লেশন করছিলাম, আমরা তিনটা আমরা আলাদা করেছি, আর বাকি দুটো হচ্ছে রিলেটেড টু ম্যালিগন্যান্সি। একটা হচ্ছে কার্সিনোমা ইন সিটু আর একটা কার্সিনোমা। ক্লিয়ার? আচ্ছা, কার্সিনোমাগুলো একসাথে বলে দেই, তাইলে তোমাদের ইজি হবে। ব্রেস্টের কি কার্সিনোমা ইন সিটু আর ইনভেসিভ আর ইনভেসিভ কার্সিনোমা। ইনভেসিভ কার্সিনোমাগুলো কি মোস্টলি কি হবে? ডাক্টাল কার্সিনোমা, যেটা নন স্পেসিফিক টাইপ। আইটেম করছো কে একে আসছে দেরিতে, আবার কি আইটেম করে তাদের ল্যাবতে পাঠিয়ে দাও। তবে একটা এক নাম্বারই হচ্ছে কি ডাক্টাল কার্সিনোমা নন স্পেসিফিক টাইপ। আর এছাড়া আরো কিছু হিস্টোলজিক্যাল ভেরিয়েন্স আছে। ডাক্তারের পরেই আমরা সবসময় কি বলি? লোবিউল। তো ডাক্টাল কার্সিনোমা নাম্বার 1, এবং এটার পার্সেন্টেজটা অনেক বেশি, দ্যাট ইজ अराउंड 80%। আর বাকিগুলো মিলে কত? বাকিটা 20। ঠিক আছে, যেমন ওখানেও দেখছো সিটু কার্সিনোমাতেও 80% কি ডাক্তাল। সো ম্যালিগন্যান্সি হলে প্রাইমারিলি আমরা যদি ডিস্টিংগুইশ করতে না পারি, আর যা যা মনে হয় সেটা সবই ডাক্তাল। মানে যখন ডিস্টিংগুইশ করা যাচ্ছে যে এটা লোবিউলার বা এটা টিউবুলার বা এটা মিউসিনাস বা এটা মেডুলারি, তখন ডিস্টিংগুইশ। আর যদি কিছুই করা না যায়, অল আর আন্ডার দ্য আমব্রেলা অফ ডাক্টাল কার্সিনোমা। ঠিক আছে, আচ্ছা। আর আনাদার ইম্পর্টেন্ট হিস্টোলজিক্যাল প্যাটার্ন। আচ্ছা, 80% জানার পর বাকি ভ্যারিয়েশনগুলো জানার দরকার কি বলতো? আমার কথা হচ্ছে যদি প্রয়োজন না হয় বেশি পড়বো না, পরীক্ষায় অনেক পড়া থাকে, এত পড়া এক্সট্রা পড়া করা যাবে? জানতে হবে যেহেতু কি পেশেন্ট ট্রিটমেন্ট অ্যান্ড প্রগনোসিস, প্রত্যেকটারই আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। আমরা যখন ব্রেস্টের প্রগনোস্টিক ফ্যাক্টরস করবো, তখন দেখবো যে হিস্টোলজিক্যাল ভ্যারিয়েশনের উপর ভ্যারি করে এই প্রগনোসিস এবং থেরাপিউটিক পারপাস ভিন্ন। ঠিক আছে, তো এই জন্য আমরা একটু বাকিগুলো জেনে নিব। কি কি আছে? টিউবুলস, আমি মানে কিছু ইয়ে করি মনে রাখি, যেমন এম দিয়ে কয়টা আছে দেখা যাবে? তিনটা আছে। কি কি? এটা পাচ্ছি। সো তুমি 3M মনে রাখো। ডাক্তার লোবিউলার পরে 3টা M আছে, আর কি আছে? টিউবুলার আর প্যাপিলারি। মোটামুটি তোমার হয়ে গেছে কাবা। ঠিক আছে, শেষ। আজকে কি শেষ পড়া?
আচ্ছা, এফ নিয়ে অনেক কথা বলছি, বেশি কিছু বলতে চাই না, জাস্ট দুইটা স্লাইড তোমাদের দেখাই, ছবি দেখাই। আচ্ছা, এটা হচ্ছে এফ এর একটা গ্রস পিকচার, এফ এর একটা ছবি, ওয়েল ডিফাইন্ড, নামটা কেমন, ওয়েল ডিফাইন্ড, ক্যাপসুলেটেড। এই ক্যাপসুল এবং ওয়েল ডিফাইন্ড হওয়ার কারণে কি করা যায়, এটা খুব এনিউক্লিয়েশনটা ইজি। বিনাইন টিউমার গুলো এই জন্যই মানে ভালো, যে টিউমার হলেও ও ভালো, কারণ কি সহজে ইনট্যাক্ট ওকে তুলে নিয়ে আসা যায়, ঠিক আছে। আর ম্যালিগন্যান্ট টিউমার কি ইনট্যাক্ট আনা যাবে, আনা যাবে না, বরং এক্সটেন্সিভ সার্জারি করে আরো টিস্যু নিয়ে ওকে আনতে হয়। আচ্ছা, এটা তো এফ এর ছবি, আর সাথে তুমি যদি একটা ম্যালিগন্যান্সির ছবি দেখো, আছে নাই, এই যে ম্যাপের মতো, এটা কি মায়ানমারের ম্যাপের মতো লিখলাম, এটা কি আলাদা তোলা যাবে, যাবে না, কারণ ওর ক্যাপসুল নাই, ও ইনফিলট্রেটিং, মানে ওকে তুলতে গেলে দেখা যাবে ওর এরকম ওই পাশে অনেক ডালপালা শেকড় আছে। তাহলে দিস আর ডিফারেন্স বিটুইন মরফোলজি অফ বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট ব্রেস্ট টিউমার, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা বাই দিস টাইম জানি যে খুব আর্লি এজে হয়, 20 থেকে 30-এ, পালপেবল মোবাইল, এবং এটা কোত্থেকে অ্যারাইজ করে, ঠিক আছে, ওয়েল সার্কামস্ক্রাইবড। আর এখানে হিস্টোপ্যাথোলজিটাও লাগে, proliferation of both myxoid stroma এখানে উল্লেখ করতে হবে, কারণ myxoid stroma is কি স্পেশালাইজড স্ট্রমা, ঠিক আছে। আর এপিথেলিয়াম কম্পোনেন্ট, এটা আবার ইন্ট্রা বা পেরিক্যানালিকুলার হইতে পারে। এই যে এটা হচ্ছে কিসের ছবি, ফাইব্রোএডিনোমা, ঠিক আছে। মানে এই যে আমরা যদি পিকচার এটা দেখি লো পাওয়ারে, জাস্ট এটা লো পাওয়ার একটা ডায়াগনোসিস যে হ্যাঁ এটা ফাইব্রোএডিনোমা, এটা নিয়ে বেশিক্ষণ সময়ও দিতে হবে না, ঠিক আছে। এবং হাই পাওয়ারে গেলে যে বিনাইন, স্যার বিনাইন। এখানে কি কি আছে দেখো, সিস্ট আছে, অ্যাডিনোসিস আছে, যে ছোট ছোট অনেক গ্ল্যান্ড, এবং ফাইব্রোসিস আছে, অল টুগেদার ফর্ম কি ফাইব্রোসিস্টিক চেঞ্জ, এফসিসি, ঠিক আছে। তাহলে এখান থেকে এফএনএসি করলে একটু ফ্লুইড আসবে, একটু সেল আসবে, একটু ফাইব্রাস এরিয়া আসবে, কারণ এফএনএসি করা মানে কি টু অ্যান্ড ফ্রো, আমি নেটুটা ঘুরে এদিক সেদিক নিয়ে যাবো, তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কম্পোনেন্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, গাইনোকোমেশিয়া, এটা কি বিনাইন টিউমার অফ মেল ব্রেস্ট, বাট ভেরি রেয়ার কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর পেইনফুল। তাহলে এটা ইউজুয়ালি সাব-এরিয়ালার হয়, কারণ মেল ব্রেস্ট তো ডেভেলপ না, তো গ্ল্যান্ডুলার টিস্যুটা কোথায় থাকে, অনলি সাব-এরিয়ালার রিজনেই থাকে, বাট ওখানে যদি প্রলিফারেশন হয় তখন এটা ফাইব্রোএডিনোমার মধ্যে একটা বিনাইন টিউমার করে। এটাই হচ্ছে কি গাইনোকোমেশিয়া। Sometimes it is associated with hormonal cause and some plaques, ঠিক আছে। সো এই বিষয়টাও আমরা জেনে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে কি একটা গাইনোকোমেশিয়ারই একটা মাইক্রোস্কোপিক পিকচার। আচ্ছা আচ্ছা, এটা তো তোমরা লিখেছো। নাও রিস্ক ফ্যাক্টরস গুলো আজকে দেখি নাকি, রোল কল হবে, হ্যাঁ। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরস কি আজকে পড়বা নাকি নেক্সট দিন পড়বো? রিস্ক ফ্যাক্টরস এন্ড প্রগনোস্টিক ফ্যাক্টরসটা সামনের দিন পড়াই দেই। আচ্ছা, স্ক্রিনিং টেস্টে আসি, ম্যামোগ্রাফি স্ক্রিনিং, ঠিক আছে। ফ্যাক্টর দুটো ইম্পর্টেন্ট, এটা পুরোপুরি ছবিটা দেখে আর নেক্সট দিন আমি ছবিটা সবার কাছে চাই, ঠিক আছে। ছবিটা ইম্পর্টেন্ট কেন বলো? ইম্পর্টেন্ট বলেই নতুন একটা এডিশনের ছবিটা অ্যাড করেছে, এবং ছবিটা কি হচ্ছে যে প্রত্যেকটা মানে পার্টগুলো আলাদা করে কালার করে মাইনর টিস্যুগুলো সুন্দর করে দিচ্ছে। আচ্ছা, তাইলে ম্যামোগ্রাফি, আচ্ছা স্ক্রিনিং টেস্ট আমরা কখন করি? একটা হচ্ছে যে যখন পপুলেশন আছে ডিজিজ ইনসিডেন্সটা মোর অর লেস বেশি থাকে, এবং আরেকটা হচ্ছে যে যখন স্ক্রিনিং করে এই ডিজিজটা কি করা যাবে, রিডিউস করা যাবে, আর্লি ডায়াগনোসিস করে এর লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়ানো যাবে, তাই তো, ঠেকানো যাবে না, বাট আর্লি ডায়াগনোসিস করলে, আর্লি ট্রিটমেন্ট করলে লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়বে। সো
এই যে মানে ডায়াগনোসিস একটা এলিভেন্টে আওয়ার অ্যাডভান্স স্টেজ, ট্রিটমেন্ট করা যাচ্ছে না, পেশেন্ট সাফার করছে, এই পেশেন্ট সাফারিংসটা রিডিউস করা, ঠিক আছে। এবং বলা যাচ্ছে যে লেস দেন 1 cm যদি মানে ইয়ে করা যায়, ডায়াগনোসিস করা যায়, এটা অলমোস্ট কিউরেবল, ঠিক আছে। আচ্ছা, এখন সো স্ক্রিনিং টেস্ট আমরা করি এবং এর ইন্টারপ্রিটেশনটা, অর্থাৎ কি দেখলে এটা বিনাইন ভাববো আর কি দেখলে এটা ম্যালিগন্যান্ট ভাববো। দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, মানে এটা তো একটা রেডিওলজিক্যাল একটা টেস্ট, তাই তো, মডিফাইড একটা এক্স-রে বা এমআরআই একটা বিএই হচ্ছে একটা টেস্ট, মানে অনেকগুলো ইয়ে করা হয়, মানে সেকশন থেকে ছবিগুলো তোলা হয়। এবং ইন্টারপ্রিটেশনটা কি, দুইটা জিনিস রাখা হয়, একটা হচ্ছে ডেনসিটি, ব্রেস্ট ডেনসিটি, আর আনাদার ওয়ান ইজ ক্যালসিফিকেশন, ঠিক আছে, ব্রেস্ট ডেনসিটি অ্যান্ড ক্যালসিফিকেশন। আচ্ছা, ব্রেস্টের ডেনসিটিও কিন্তু উইথ এজ অ্যান্ড টাইম চেঞ্জ হয়। এবং বলা হচ্ছে যে তোমার মানে থার্ড ডিকেডস এর পর থেকে এই যে স্পেসিফাইড কানেক্টিভ টিস্যুগুলো রিপ্লেস হয়ে জেনারেলাইজ কানেক্টিভ টিস্যু হচ্ছে, অর্থাৎ ব্রেস্টের যে কম্পোনেন্টস গুলো এগুলো কি করতে থাকে, আস্তে আস্তে রিডিউস করতে থাকে। ফুল ডেভেলপমেন্ট শুরু হয় কখন, পিউবার্টি, এটা ফুল ডেভেলপ হয় ডিউরিং ল্যাকটেশন, বাট আফটার থার্ড ডিকেডস অর্থাৎ লং বিফোর মেনোপজ ব্রেস্টের অ্যানাটমি আবার চেঞ্জ হতে থাকে। এখন একটা হচ্ছে যে নর্মাল অ্যানাটমি উইথ টাইমিং, এটা আমাদের মানে নলেজে থাকতে হবে। আর তার পাশাপাশি কি, যে ম্যামোগ্রাফি যে সিগনিফিকেন্ট গুলো, ডেনসিটি দিয়ে আসলে আমরা কি দেখবো, যে নর্মাল দুই ধরনের ডেনসিটি ব্রেস্টে থাকবে, একটা হচ্ছে স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু ডেনসিটি মোর ডেন্স, আর আরেকটা হচ্ছে কি জেনারেলাইজড কানেক্টিভ টিস্যুটা কি লেস ডেন্স, অর্থাৎ ফ্যাটি টিস্যুটা লেস ডেন্স, বা এটা কি হবে অলমোস্ট রেডিও লুইসেন, ঠিক আছে। এখন রেডিও ডেন্স বা ডেন্সিটি যখন বেড়ে যায়, এই তার মানে কি মোর প্রলিফারেটিভ কোনো লেশন আছে। তাহলে এই ডেন্সিটি যদি মানে মার্ক ডেন্স ওয়েল সার্কামস্ক্রাইবড হয়, তার মানে কি এটা একটা মানে লেশন হয়েছে বা বিনাইন, মানে রাউন্ড ওয়েল সার্কামস্ক্রাইবড একটা ডেন্স, একটা হাইলি ডেন্স এরিয়া দেখা যাচ্ছে, তার মানে কি ব্রেস্ট টিস্যু মানে রেডিও ডেন্স মানে হচ্ছে নর্মাল ব্রেস্ট টিস্যু, এটা মাথায় রাখতে হবে। বাট মোর ডেন্স উইথ ওয়েল সার্কামস্ক্রাইবড, দ্যাট ইজ কি usually go for benign lesion, আর density but irregular it goes for malignant or suspicious, ঠিক আছে। কারণ যে ফ্যাট নেক্রোসিস আমরা দেখছি যে কি হতে পারে, কিছু হতে পারে। আচ্ছা, আরেকটা মানে এটা হচ্ছে মোটা দাগে যতটুকু তোমাদের আর কি একটু জানা থাকতে হবে, কারণ এখন কিন্তু ম্যামোগ্রাফি মানে অনেক ফ্রিকোয়েন্টলি করা হচ্ছে। পেশেন্টরা তোমার কাছে আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই নিয়ে আসবে যে আপার রিপোর্টটা, এবং ওখানে তোমার ভাইরাস একটা গ্রেডিং করে 1 2 3 4 পর্যন্ত দেয় যে কোন স্টেজে আছে। এখন তুমি 2 দেখলা, ভয় পাবা, 3 দেখলা, ভয় পাবা, স্টেজগুলো মানে এগুলো ইন্টারপ্রিটেশন কোথাও কোথাও লেখা থাকে। ক্যালসিফিকেশন কেন হয়, সিক্রেশনের জন্য হতে পারে, নেক্রোসিসের জন্য হতে পারে, টিউমারের জন্য হতে পারে, ঠিক আছে। কি কি কারণে সিক্রেশন, ক্যালসিফিকেশন, নেক্রোসিস, ইনফ্লামেটরি চেঞ্জ, যেখানে অ্যাবসেস ফর্মেশন হলো সেখানেও কি হবে, ক্যালসিফিকেশন আসে। আর আরেকটা হচ্ছে টিউমার ক্যালসিফিকেশন, কারণ টিউমার নেক্রোসিস হয়, টিউমার নেক্রোসিস থেকে ক্যালসিফিকেশন হতে পারে। বাট ইন কেস অফ ইনফ্লামেটরি অর সিক্রেটরি অর অ্যাবসেস, এই ক্যালসিফিকেশনটা কেমন থাকে, ইউজুয়ালি লার্জার এরিয়াতে, ঠিক আছে। আর ইন কেস অফ ম্যালিগন্যান্সি ক্যালসিফিকেশনটা কেমন থাকে, স্মল অ্যান্ড ইরেগুলার, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। আর নরমাল থাকলে কি করতে হবে, রিপিট করতে হবে, কারণ ম্যামোগ্রাফি নরমাল আসছে। এখন হচ্ছে লাম্প মানে কোনো সব ইয়ে নাই, প্রবলেম নাই, তাহলে 2 বা 3 ইয়ারলি ম্যামোগ্রাফি করবে। আর যদি লাম্প থাকে তাহলে অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস যে এটা নন প্রলিফারেটিভ বা প্রলিফারেটিভ বা উইথ অ্যাকিডিয়া। বাট এই ম্যামোগ্রাফির এইমটাই হচ্ছে কি নন পালপেবল, টু ডিটেক্ট নন পালপেবল ব্রেস্ট লাম্প, এটা মাথায় রাখতে হবে। কেন বলি যে অনেক সময় আমাদের প্রবলেম বেস কোশ্চেন গুলো থাকে যে একটা ব্রেস্ট লাম্প নিয়ে আসছে, মোবাইল হোক হার্ড হোক, কি কি টেস্ট করবা, তোমরা অনেক সময় বলো কি ম্যামোগ্রাফি, নট দ্যাট। যখন পেশেন্ট লাম্প নিয়ে আসছে আমার আর ম্যামোগ্রাফি দরকার নেই। ম্যামোগ্রাফি হচ্ছে একটা
না মানে আমি পাচ্ছি না, তারপর আমি জানতে চাই, বুঝতে চাই। ক্লিয়ার? বুঝতে পারছো যে হাতে পাচ্ছে, পেশেন্ট তো পায় না, আমিও পাই না, কিন্তু একটা ইয়ারলি অর 2 ইয়ারলি একটা রুটিন চেক আপ হিসেবে আমরা দেখতে চাই যে এনিথিং আছে কিনা, হচ্ছে কিনা, ডেভেলপিং। ক্লিয়ার? তাহলে নন পালপেবল বেসলাম লেস দেন 1 cm, এগুলো হচ্ছে আমাদের টার্গেট। এটা বড় ফাইব্রোডেনোমা হয়ে আছে, এটা আবার ম্যামোগ্রাফিতে পাঠালাম, ঠিক আছে? বাট সাসপিশিয়াসে অনেক ক্ষেত্রে অনেকে দেয় যে এই সাসপিশিয়াস টেস্টের ক্যালসিফিকেশনটা বা ডেনসিটিটা কি মানে ম্যালিগন্যান্সির সাথে যাচ্ছে আর এক্সপ্লোর করতে, এই জন্য অনেক সময় সাসপিশিয়াস ক্ষেত্রে কিন্তু মানে ক্লিনিশিয়ানরা দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ।